যে সরকার যে জিরো টলারেন্স করেছে, সেখানে যদি আমরা নাগরিকরাও যদি জিরো টলারেন্সের মতো করে আমরা বলি যে আমরা দুর্নীতিবাজদের সঙ্গে মিশবো না, আমাদের সেরকম কোনো পরিবারের সাথে আমরা থাকবো না, আমরা আমাদের সততার পরিচয় আমরা দিব, সেই জায়গাটা যদি আমরা করতে পারি, দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থা এমনিতেই সুন্দর হয়ে উঠবে। সব বিরোধী দলগুলোই যদি আজকে নির্বাচনে গিয়ে সরকারের প্রেসার করতো এবং তারা তাদের মতো করে যদি লড়াইটা করতো, তাহলে কিন্তু প্রতিনিধিত্বশীলের একটি অংশীদারিত্ব তৈরি হতো, তাহলে কিন্তু সমাজে কিন্তু এই ধরনের বৈষম্যগুলো তৈরি হতো না সাগর ভাই। তার মানে কি, যে আপনি যখন প্রেসার ক্রিয়েট করবেন, এই রাজনীতিবিদরা তো বা এই সরকার পরিচালনা করছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এবং একটি মজার বিষয় হচ্ছে এই রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি কিন্তু আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন যে গণতন্ত্র এবং লুটেরাতন্ত্রের যে কথা বলেছেন, সেই জায়গাটি আমি শুধু ওনাকে বলবো যে গণতন্ত্রহীনতাও কিন্তু আমাদের এই অবস্থাটি তৈরি করেছে, এবং জনপ্রতিনিধিত্বশীল কিন্তু আমাদের প্রত্যেককেই হতে হবে। একটি শুধুমাত্র যে আপনি বলবেন যে অমুক কাজটি করুন, ধরা যাক যে যে দর্শক এই প্রশ্নটি করলেন আজহারুল ইসলাম সাহেব, আমি ওনাকেই যদি বলি যে আপনার চতুর্দিকে মানুষ খারাপ কাজ করছে, আপনি প্রতিবাদ করছেন না, তার মানে কি আপনি ওটার সঙ্গে সামিল হয়ে গেলেন। এই জায়গাটিতে আমি বলছিলাম যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতির আমাদের পরিবর্তন নিয়ে আসা দরকার, এবং এই যে সামাজিক ব্যাধিতে যে আমরা সকলে আক্রান্ত হয়ে ফেললাম, এবং এই কথা যদি আমি বলি যে যেটি রেজা ভাই বলছিলেন যে মানুষের নৈতিক জীবন এবং নৈতিকতার যে মূল ভিত্তি কিন্তু হলো পরিবার, এবং এই যে মূল্যবোধ গড়ে ওঠা, সেই পরিবারগুলো কেন নষ্ট হলো তার কিন্তু একটা এক্সাম্পল উনি দিতে গিয়েও পুরোটা দিতে পারলেন না। সেটি কি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে আমরা সকলেই দৃষ্টিটা কিন্তু দিচ্ছি, এটি কিন্তু একটি মনস্তাত্ত্বিক ব্যাপার উনি কিন্তু বললেন, কিন্তু সেই জায়গাটিও যদি আপনি আমাদের ইসলামকে যদি আপনি যদি সংযুক্ত করেন, তাহলে সেখানেও কিন্তু একটি বিষয় বলা আছে। রেজা ভাই, আপনাকে আমি বলি যে আপনি যদি বিবাহিত হন, তাহলে 40 দিনের অতিরিক্ত আপনি স্ত্রীকে রেখে আপনি দূরে থাকতে পারবেন না, এই জায়গাটিও আপনাকে কিন্তু ভাবতে হবে। তার মানে কি, যে আমাদের মানুষের অন্তর জগতের যে উন্নতি এবং নৈতিক মনের যে উন্নয়ন, সেটার জন্য কিন্তু আপনার ধর্ম শিক্ষাটা খুব জরুরি। নীতি এখানে 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 আমাদের এসব ইন্টারপ্রিটেশনের মধ্যে এখানে ব্যাপার স্যাপার আছে। কেউ তো শখে থাকে আর কেউ প্রয়োজনে থাকে। যারা প্রবাসীরা আছে তারা প্রয়োজনে থাকে। আপনার স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামী দূরে আছে, কি প্রয়োজনে আছে। কেউ যদি কোনো কারণে আনন্দ ফুর্তি গিয়ে দূরে থাকে, সেটা ভিন্ন ব্যাপার। সেখানে অনেক বিষয় আছে, আমরা ধর্মকে এখানে আর ঢুকাতে চাই না। অবশ্যই এটা আলোচ্য বিষয়, আমরা কথা বলবো, কথা বলবো। ভুল হচ্ছে সাগর ভাই, আমি আপনাকে একটা ছোট একটা অ্যাড করি রিপন ভাইয়ের সাথে। রিপন ভাই এখানে একটু কারেকশন দেই, এখানে মূলত এটা 40 দিন না, এটা হচ্ছে 3 থেকে 4 মাস। 340 মানে 340 দিন মানে 4 মাস, মানে 340 দিন মানে হচ্ছে 120 দিন। 120 দিন মানে 4 মাসের যদি অধিক সময় স্বামী থাকে বিশেষ কোনো ওজোর ছাড়া, কারণ ছাড়া সে থাকতে পারবে না। আর 4 মাস যদি থাকে, সেটার জন্য সে তার কাজের জন্য, সফরের জন্য, যেমন এটার কারণে কি আগেরকার যুগে যখন নবী রাসূল তার সাহাবীদের নিয়ে মুভ করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, মক্কা থেকে মদিনা গেলে আসতে অনেক সময় লাগতেন। তো এগুলো একটা ব্যাখ্যা আছে, কিন্তু ও বিনা ওজরে সে পারবে না। তবে 40 মানে 340 দিন পর্যন্ত, 4 মাস পর্যন্ত অনুমতি আছে, সেটা একটা কারণ আছে। আর 4 মাসের অধিক হলে স্ত্রী যদি চায়, সে তার স্বামীকে ত্যাগ করতে পারবে। জি, আমি ওই জায়গাটা ঠিক আছে। এই যে সামাজিক, আমি আমাদের প্রবাসীদের ব্যাপারে যদি কথা বলেন, আমার অবশ্যই আপত্তি আছে। কোন প্রবাসী আমার জানা মতে, আমি তো বহু দেশ ঘুরেছি, এ পর্যন্ত প্রায় 28টা দেশ ঘুরেছি আমি, প্রবাসীদের রক্ত শেষ করে তারা শুধুমাত্র স্ত্রী আর সন্তানদেরকে খুশি করার জন্য কষ্ট করে। নিজের কোনো আনন্দ নাই। আমি বলছি না যারা দুর্নীতিবাজ এখানে বাংলাদেশের টাকা নিয়ে এখানে বসবাস করছে, নিজেদেরকে প্রবাসী বলে, তাদের কথা বলছি না। সত্যিকার অর্থে যারা কাজ করে দেশে রেমিটেন্স পাঠায়, তারা কেউই সুখী নয়, শুধু সংসারের সুখের জন্য তারা এই জিনিসটা। আমি কিন্তু এটা অস্বীকার করছি না, কিন্তু সাগর ভাই আমি যেটা বলছি, মনস্তাত্ত্বিক যে দুষ্টুমি বা মনের যে অপরাধ, এটি কিন্তু দুটো ভাবে ঘটে। একটি হলো জৈবিক, একটি হচ্ছে জন্মগত ত্রুটি। এই জিনিসটাই আমি জাস্ট, রেজা ভাই যেহেতু এটা উত্থাপন করলেন, এই জন্য আমি বললাম যে ওই জৈবিকের কারণেও আমাদের ধর্মীয় কিছু শিক্ষা, আমাদের নীতিবোধ, সেগুলো সামাজিকরণকে সহায়তা করে। আমি সেই জায়গাটাই বলছি যে ওইটি আমাদেরকে নেওয়া উচিত। আর যেটি হচ্ছে যে আমরা যেহেতু প্রত্যেককেই কোনো না কোনো রাজনৈতিক আদর্শে আমরা চিন্তা করছি, মূল কথা হলো যেটা বলছে, আমরা তো সেই বিষয় না, সবচেয়ে বড় কথা আপনার কাছে যেটা বলেছি, যেটা বলতে গিয়ে এই ধর্মীয় বিষয়টা এসছে যে স্বামীরা দেখা যাচ্ছে যে আত্মহত্যা করছে, স্ত্রী আত্মহত্যা করছে, কারণ হলো যে অসামঞ্জস্যতা রয়েছে
বৈষম্যমূলক আমাদের সমাজ ব্যবস্থা রয়েছে, মানে আমাদের বসবাসের যে স্ট্যাটাস গুলি আমরা দেখি। কারণ একই অফিসে চাকরি করে একজন আমার সমমর্যাদার একজন খুব দামি বাড়ি গাড়ি মেনটেন করছে, আমি করছি না, কারণ আমি সৎ, সে অসৎ। এই যখন আশপাশে এমন উদাহরণ, উঁচা নিচু একটা কি বলে এটাকে, একটা সমাজ ব্যবস্থা আছে আমাদের, তখন আসলে আপনি কিভাবে আশা করেন যে এই সেটা বলছে সমাজবিজ্ঞানীরা এই জায়গাটিও কথা বলছেন, সেটি হচ্ছে যে এই অপরাধটাও, এটাও কিন্তু এক ধরনের অপরাধ, যে আপনি যখন আপনার নৈতিক মান উন্নয়ন করবেন না, তার মানে কি আপনি নীতিভ্রষ্ট হলেন। যদি আপনি চিন্তা করেন যে ওই ব্যক্তিটি এই জিনিসগুলো সুবিধা ভোগ করছে, আমার হাজবেন্ড বা আমার পরিবার সেটি পাচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের অপরাধ। এবং এই অপরাধ কিভাবে সংঘটিত হচ্ছে? পারস্পরিক, মানে পারিপার্শ্বিকতা এবং পরিবেশগত, যেটা আপনি বললেন। আমাদের সেই জায়গাটিতেই যে বিষয়টি কাজ করা উচিত, সেটি হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমাদের যে পারিবারিক এবং আমরা যে এই সহস্র বছরের যে ঐতিহ্য, সভ্যতা এবং সংস্কৃতি আমাদের যে বাংলাদেশের, সেই সংস্কৃতি, সভ্যতা এবং আমাদের যে জীবন যাপনের যে অভ্যস্ততা, সেটি আমাদেরকে ফেরত নিয়ে আসতে হবে। আমি এটা কেন জোর দিচ্ছি? একজন সমাজকর্মী হিসাবে আমি এখন আপনাকে বলি যে এই জায়গাটি আমরা নষ্ট হয়ে করে ফেলেছি। সাগর ভাই, এই যে একজন প্রশ্ন করলেন আমাকে যে পলিটিক্যাল কানেকশনের কথা আপনি বললেন, বিএনপির কেউ ধরলে সেটি দুর্নীতি, অন্যরা ধরলে হচ্ছেন, তার মানে কি আমরা শুধুমাত্র সকল কিছুকেই আমরা রাজনীতিতে ঢুকিয়ে ফেলছি? এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সকল কিছুকে সামাজিকভাবে, আমাদের সামগ্রিকভাবে বিষয়গুলোকে আমাদেরকে চিন্তা চেতনার ভিতর আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং আমাদের যে ভালো মন্দের যে পার্থক্য, সুকুমার বৃত্তির যে চর্চা, সাংস্কৃতিক যে আচরণগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে এবং শেখাতে হবে। না হলে কি হচ্ছে? না হলে হচ্ছে যে আমরা সমাজটাকে ছোট করতে করতে, যেটা রেজা ভাই বললেন, যে শুধুমাত্র যে সৎ এবং অসৎ উপার্জনের ক্ষেত্রেই না, কিন্তু এটি তার মতাদর্শ, এটি তার আদর্শ, এটি তার ধর্মীয় চর্চা, এটি তার রাজনৈতিক সকল কিছু সেপারেশন হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে যে সাগর ভাই আজকে ধরেন যে একটি আমার বিপরীত একটি রাজনৈতিক দল করে, না তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, তার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না, তাকে কোনো, এই যে এইভাবে আপনার সেগমেন্ট করতে করতে আমরা এমন একটি জায়গায় উপনীত হয়েছি, সেই জায়গা, যেমন আজকে একটি খুব এক্সাম্পল দিই, যে একজন আমাকে মজা করে একটি টেক্সট করেছে, বলছে ভাই সেও আমার সঙ্গে এরকম রাজনীতি করলো পরিবারের সদস্য হয়ে। তার মানে কি যে এই রাজনীতির মধ্যে খুব মোটা দাগে যদি আপনি বলেন, এই রাজনীতির ভিতর তিনটা জিনিস খুব স্পষ্ট। একটি হচ্ছে বিশ্বাসঘাতকতা, মানে অবিশ্বাসের জায়গা। আরেকটি হচ্ছে হলো কূটকৌশল, একটা চতুরতা। তার মানে কি যে আমরা প্রত্যেক মানুষেই এর ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। আমাদের যে নীতি নৈতিকতার যে অবক্ষয় ঘটছে, সেটা আমি নিজেরাই মানে বুঝতে পারছি না। এবং রেজা ভাইয়ের ওই জায়গাটাতে আমি খুব একমত, যে আপনি আপনার জায়গাটিকে যখন আপনি প্রতিদিন যুদ্ধ করবেন, আপনি প্রতিদিন যখন আপনার চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার জায়গাটি সংকুচিত হচ্ছে অথবা আপনার জায়গাটি প্রসারিত হচ্ছে। কারণটি হচ্ছে যে আপনি যেভাবে প্রভাব ফেলবেন সমাজে, সেই প্রভাব কিন্তু অন্যদের কাছেও প্রভাবিত হয়ে যাবে। তাই এই যে আমাদের যে মূল্যায়ন আজকে আমরা করতে যাচ্ছি বা আমরা করতে চাচ্ছি, সেই জায়গাটির মূল জায়গাটি আমি বলি, সেটি হচ্ছে যে শুধুমাত্র যে আমরা এই যে দোষারোপের যে বিষয়গুলো করছি, সেগুলো না করে প্রত্যেক নিকট ভবিষ্যতে রাজনৈতিক ভাবে যে একটা প্রশ্রয় আশ্রয়ের কথা বলা হচ্ছে, সেই প্রশ্রয় আশ্রয়কে থেকে বেরিয়ে আসলে যে জিরো টলারেন্সের কথা আপনার সরকার বলছে, সেখানে আসলে সফল হবার কোনো খুব নিকট ভবিষ্যতে কোনো লক্ষণ দেখেন কিনা? অবশ্যই সফল হবে। হ্যাঁ, আমি অবশ্যই বলছি যে আপনি অবশ্যই সফল হবেন, কারণ মানুষ সামাজিক। আমি আমাদের কথা বলছি না, আমি সরকারের সফলতার কথা বলছি। হ্যাঁ, সরকারের সফলতাই তো আপনার সফলতা, তো সরকারের সফলতা। আপনি যদি সফল হন, যেমন আমি আপনাকে বলি, আজকে আজকে এটা আমি খুব ভালো একটি কথা বললেন, আজকে যে আমি গণতন্ত্রের যে জায়গাটির কথা বললেন, আজকে যদি সব বিরোধী দলগুলোই যদি আজকে নির্বাচনে গিয়ে সরকারের প্রেসার করতো এবং তারা তাদের মতো করে যদি লড়াইটা করতো, তাহলে কিন্তু প্রতিনিধিত্বশীলের একটি অংশীদারিত্ব তৈরি হতো, তাহলে কিন্তু সমাজে কিন্তু এই ধরনের বৈষম্যগুলো তৈরি হতো না। সাগর ভাই, তার মানে কি যে আপনি যখন প্রেসার ক্রিয়েট করবেন, এই রাজনীতিবিদরা তো বা এই সরকার পরিচালনা করছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এবং একটি মজার বিষয় হচ্ছে এই রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি কিন্তু আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি যে এই নিয়ন্ত্রণ কিন্তু আমরাই,
আমাকে ছাড়া তো রাজনৈতিক দল হচ্ছে না, আমাকে ছাড়া তো কোনো সরকার গঠিত হচ্ছে না, এবং আমাকে ছাড়া তো কোনো কিছু পরিচালিত হতে পারবে না। আমরা যদি সংঘবদ্ধ হই, আমরা যেরকম এখন সামাজিক ভাবে যে সোচ্চার হচ্ছি, এবং প্রত্যেকের সেই অসৎ জায়গা থেকে, সরি, আমরা প্রত্যেককে যদি অসৎ ব্যক্তিদের প্রতি যদি আমরা আমাদের অবস্থানটিকে তুলে ধরি, তাহলেই কিন্তু আমাদের একটি ভিত্তি শক্ত হবে এবং একটি ভিত্তি গড়ে উঠবে, এবং এই ভিত্তিটাকে আর সরকার কিন্তু ইগনোর করতে পারবে না। তার মানে তাকে এই সমাজের যে নিয়ম কানুন, সমাজের যে নীতি অনুসরণ করা, আমাদের যে চিন্তা, আমাদের যে কাজ, এবং এই যে পরিবার এবং বিদ্যালয় এবং আমরা যে প্রতিষ্ঠানগুলোতে আমরা কাজ করছি, সেই জায়গাগুলোকে যদি দায়িত্ব পালন করি আমরা প্রত্যেককেই, তখন দেখবেন যে নিজে থেকেই সচেতন হবে। আমি তো আজকে বলতে চাই আপনাকে যে সরকার যে জিরো টলারেন্স করেছে, সেখানে যদি আমরা নাগরিকরাও যদি জিরো টলারেন্সের মতো করে আমরা বলি যে আমরা দুর্নীতিবাজদের সঙ্গে মিশবো না, আমাদের সেরকম কোনো পরিবারের সাথে আমরা থাকবো না, আমরা আমাদের সততার পরিচয় আমরা দিব, সেই জায়গাটা যদি আমরা করতে পারি, দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থা এমনিতেই সুন্দর হয়ে উঠবে। কারণ রাষ্ট্র আমাকে ছাড়া না, আপনাকে ছাড়া না। এই নীতিবোধ এবং এই সামাজিকরণকে আমরা যদি আমাদের নিজের বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে আমরা একটি ভালো রাষ্ট্র পাবো, একটি ভালো সরকার পাবো, ভালো রাজনৈতিক দল পাবো। কিন্তু আমরা কি করছি, আমরা আমাদের সেই জায়গাটা ভুলে যাচ্ছি। আমাদেরকে কিন্তু নানা কারণে, নানাভাবে আমাদেরকে কিন্তু দূরে ঠেলে দেওয়া হচ্ছে। সেই জায়গাটি আমি বলতে চাই যে আসুন, এই যে আজকে যেভাবেই হোক, কিন্তু সেই জায়গাটি আমি বলতে চাই যে স্বচ্ছতা থাকা উচিত, প্রত্যেকের জবাবদিহিতা থাকা উচিত, এবং যে নিউজটি আসছে সেটিরও সত্য মিথ্যা একটি জাস্টিফিকেশন থাকা উচিত, সাগর ভাই। না হলে আপনি আমি কিন্তু আজকে ওই ছাগলের মতো ছাগল হয়ে যাচ্ছি। মানে এক একজন এক এক রকম করে তথ্য দিচ্ছেন, এক এক রকম করে তথ্য উপস্থাপন করছেন, ফলে আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছে, এবং এই যে বিভ্রান্ত ভাই, রিপন ভাই, আপনি ছাগলের মতো চাইলেও ছাগল হতে পারবে না। ছাগলের দাম 15 লাখ টাকা, আপনার দাম কয় টাকা? না না, আমি 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 শেষ করি ভাই, যে আমি ছাগলের এখন দাম বেশি বাজারে, আমাদের মানুষের চেয়ে ছাগলের দাম বেশি এখন। আসলে কারণ আপনি 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 এখন মানুষ রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাহলে সর্বোচ্চ 50,000 বা 1 লাখ, না? যতটুকু আমি নতুন আইনে কি আছে জানি না। ভাই, আমি একটা আপনাকে আমার জীবনে দেখা 90 দশকের আমার জীবনের দেখা একটি প্রতিবাদের কথা আপনাকে আজকে বলি, যে মানুষ যখন প্রতিবাদী হয়ে ওঠে বা মানুষ যদি একতা থাকে, তাহলে অনেক কিছুই করা সম্ভব। এক্সাম্পলটা হচ্ছে, যেটি 90 দশকের কথা আমি আপনাকে বলি, আর্লি 90s-এর, যে তখন এই যে উপজেলা হাসপাতালগুলোকে উন্নতকরণ করা হলো, অর্থাৎ হলো যেটা 10 শয্যা ছিল সেগুলোকে 25 শয্যা, 50 শয্যা এরকম হাসপাতাল করা হলো। আমার বাড়ি যে এরিয়ায়, সেই এলাকায় এই হাসপাতালটিকে মডেল হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হলেন। সেই সময় তো সামরিক সরকার ক্ষমতায়, এটা আর বলার দরকার কি। তো করার পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হতো আর কি, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা, এবং সিভিল সার্জন ছিলেন। ওখানে নিয়োগ দিলেন, সাগর ভাই আপনাকে আমি বলি, যেহেতু অনেক বড় হাসপাতাল হলেন, ওখানে সুইপার, যেটাকে হাসপাতালের মানে ময়লা নিষ্কাশন করা, এবং ঝাড়ুদার, এই নিয়োগটা যখন আসলো, সেখানে কিন্তু আবেদন করার কথা হরিজন সম্প্রদায়, এবং এদেরকে ভুইমালি বলে, যারা ঝাড়ু দেয় আর কি, হাট বাজার ময়লা পরিষ্কার করে। সেখানে কি করলেন, ওখানকার কিছু ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গই, এবং এবং এই যে যারা স্বাস্থ্য থানা কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা, তারা মিলে করলেন কি, কিছু নিজেদের লোকজন, মুসলিম ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে নিয়োগ দিলেন। এই নিয়োগ তারা কিন্তু পেলেন না, যারা সত্যিকারেই নিয়োগ, যে কাজটি যাদের জন্য করা, তারা না পেয়ে করলেন। তারা কি প্রতিবাদটা করলো সাগর ভাই, আমি সেটা এখনো ভুলতে পারি না। আমি আমি সেটাই বলছি যে তখন তারা কি করেছে, এই হরিজন সম্প্রদায় এবং এই ভুইমালিরা কি কি করেছে, মানে যত ময়লা আছে, পায়খানার ময়লা, এগুলো নিয়ে এই 3-4 কর্মকর্তার বাসার সামনে, এবং তারা যেদিক দিয়ে চলাচল করে সেখানে নোংরা করে তারা ঝাড়ু বন্ধ করে দিয়েছে, যে তারা যদি তাদের এই নিয়োগ বাতিল না করে তাহলে এটি করবে না। এই আন্দোলন দেখার পরে তখন সামাজিক ভাবে এটি একটি আন্দোলনের রূপ নিল, এবং সবাই যখন এটিকে প্রেসার করলো, তখন সেই নিয়োগ বাতিল করে তাদেরকে কিন্তু নিয়োগ দিতে হইল। তার মানে কি, যে আপনি যদি আমাদের এই জায়গাগুলোতে সঠিক জায়গা আঘাত করতে পারেন, সেই জায়গাটাই কিন্তু আমাদের একটি জায়গা লাগবে। তখন কিন্তু আমরা রাজনৈতিক যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি কিন্তু খুব বন্ধুত্ব ভাবাপন্ন ছিল, একে অপরকে আমরা বিশ্বাস করতাম।
আমরা একে আপনি মনে করেন যে সামাজিক সচেতনতা বোধ করা দরকার এবং সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, তবেই হয়তো একটা সামাজিক পরিবর্তন আসতে পারে। এখানে সরকারের দায় আপনি খুব স্পষ্টভাবে না দিলেও আপনি মনে করেন সরকারকে সহযোগিতা করে সরকার দুর্নীতি মুক্ত সমাজ দিতে পারবে, সে প্রশ্ন রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন, একমত যদি হন তো জানাবেন, আপনাদের দ্বিমত হলেও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন। কাল রাত 8:45 অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে অন্য কোনো অতিথিদের সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।